আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা আজকে কিশোর বাতায়ন পেজে অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র বিষয়ে একটি কবিতা ক্লাস নিয়ে হাজির হয়েছি। তোমরা যে যেখানে আমাকে শুনছো, আমাকে দেখছো, তোমরা সবাই যুক্ত হয়ে যাও ক্লাসে। আজকের ক্লাস একটি কবিতা। আমি চাইবো তোমরা সকলে আমাকে সহযোগিতা করবে। তোমাদের সহযোগিতা আজকের ক্লাসটি একটি চমৎকার ক্লাস হবে। নিঃসন্দেহে তোমরা এই করোনার মহামারী কালে কিশোর বাতায়ন পেজের বিভিন্ন ক্লাস দেখে বেশ উপকৃত হচ্ছ। এতে কিশোর বাতায়ন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ সরকার বেশ একটি ভালো উদ্যোগ নিয়েছে। এটুআই কর্তৃপক্ষ সুন্দরভাবে যুক্ত হবে এবং ক্লাসটি উপভোগ্য করে তুলবে তোমাদের অংশগ্রহণের মধ্য দিয়ে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি শুরুতেই আমার সারা দেশব্যাপী এবং সারা বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা যে যেখানে আছো সবাইকে আমি স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। শুরুতেই আমার পরিচয়। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, সিনিয়র শিক্ষক, বাংলা মাস্টার ট্রেনার, প্রশ্নপত্র প্রণয়ন, পরিশোধন এবং উত্তরপত্র মূল্যায়ন বিষয়ক কার্যক্রমের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত আছি। আর আমার শিক্ষা প্রতিষ্ঠানের নাম উত্তরবঙ্গের একটি সেরা বিদ্যাপীঠ। অনেকবারই এই বিদ্যাপীঠ ভালো ফলাফল করে জাতীয় পর্যায়ে স্থান অর্জন করেছিল, বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। তো চলো বন্ধুরা, আজকে আমরা আমাদের পাঠে চলে যাই। আজকে আমাদের পাঠ অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র বিষয়ের একটি কবিতা, যিনি আমাদের জাতীয় কবি, যিনি আমাদের বিদ্রোহী কবি, যিনি সাম্যের কবি কাজী নজরুল ইসলামের লেখা নারী কবিতাটি নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনায় থাকব। তো শুরুতেই আমরা কবিতাটির পাঠের উদ্দেশ্য থেকে শিক্ষার্থীরা কি কি শিখন ফল এখানে অর্জন করবে এ বিষয়ে জেনে নিই। শিক্ষার্থীরা এই কবিতাটি পাঠ শেষে কবি পরিচিতি সম্পর্কে বলতে পারবে, নতুন শব্দের অর্থ বলতে পারবে, কবিতা পারবে। এছাড়াও কবিতাটির বিষয়বস্তুর আলোকে বিষয়বস্তু অনুধাবন করে বুঝে সৃজনশীল প্রশ্নের উত্তর তারা দিতে পারবে। তো বন্ধুরা, আমরা চলে যাই আমাদের আজকের এই কবিতায়। নারী কবিতা কবি হলেন আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তো আমরা তার সম্পর্কে জেনে নিই। ছবিটি আমরা দেখতে পাচ্ছি, এই ছবিটি হলো কবি কাজী নজরুল ইসলামের, যিনি আমি আগে বলেছি সাম্যের কবি, বিদ্রোহী কবি, আমাদের জাতীয় কবি। তো কবি কাজী নজরুল ইসলাম ইনি জন্মগ্রহণ করেছিলেন কোথায়, মৃত্যুবরণ করেছেন কোথায়, এবং তার কর্ম সাধনা, সাহিত্যকর্ম, বিভিন্ন বিষয় আমরা কবি পরিচিতি অংশ থেকে জানব। তো আমরা শুরুতেই কবির জন্ম 24শে মে 1899 খ্রিস্টাব্দ, 11ই জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দ। তিনি বর্ধমান জেলার অর্থাৎ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন 1899 সালে একটি মুসলিম পরিবারে। কবি কাজী নজরুল ইসলাম যিনি যে সকল সাহিত্য কর্ম আমাদেরকে দিয়ে তার জীবনকে ধন্য করেছেন, আমাদেরকে একটা বিশাল সাহিত্য সম্পদের ভান্ডার দিয়ে গেছেন, সেই সাহিত্যকর্ম হচ্ছে চক্রবাক, বিষের বাসি, ধূমকেতু, ব্যথাদা, মৃত্যুক্ষুধা। অর্থাৎ তিনি গল্প, উপন্যাস, কবিতা, গজল, গান, কীর্তন অর্থাৎ শ্যামা সঙ্গীত পর্যন্ত তিনি লিখেছেন। অর্থাৎ বাংলা সাহিত্যের এই কবি একজন বিখ্যাত কবি, যার
মধ্য দিয়ে আমরা বাংলা সাহিত্যের একটা বিশাল ভান্ডার আমাদের সামনে পেয়েছি। তো বন্ধুরা, আমরা সাহিত্যকর্ম দেখলাম, এবার তার উপাধি। তিনি বিদ্রোহী কবি। তিনি বিদ্রোহী কবি কারণ কাজী নজরুল ইসলামের বেশিরভাগ কবিতার ভেতরে একটা বিদ্রোহী ভাব আছে। বিশেষ করে তার সেই বিখ্যাত কবিতা বিদ্রোহী কবিতার আলোকেই আমরা বলতে পারি যে তার প্রতিটা কথার ভেতরেই একটা ঝাঁঝালো ভাব আছে। এই জন্য তিনি বিদ্রোহী কবি। তিনি প্রেমের কবি, তিনি সাম্যের কবি, কিন্তু তার পরিচয়, বড় পরিচয় হলো তিনি বিদ্রোহী কবি। এছাড়া তাকে আমরা বিভিন্ন স্বীকৃতি দিয়ে দেখতে পাই। স্বীকৃতি হলো তিনি 1972 সালে বাংলাদেশে আসেন, তাকে আনা হয়, এবং 1974 সালে কবিকে বাংলাদেশের স্বীকৃতি দেওয়া হয়, এবং 1976 সালে কবি বাংলাদেশে নাগরিকত্ব লাভ করেন, এবং বাংলাদেশে এসে তিনি ওই সালেই মৃত্যুবরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কবিকে ডিলিট অর্থাৎ ডক্টর অফ লিটারেচার এই উপাধিতে স্বীকৃতি প্রদান করে। এরপরে আমরা এই মরমী কবি, সাম্যের কবি, মানুষের কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুর সম্পর্কে জানি। তিনি 29 আগস্ট 1976 খ্রিস্টাব্দ মৃত্যুবরণ করেন ঢাকায়, এবং তার সেই কথা অনুযায়ী তাকে কবর দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে। তো বন্ধুরা, আমরা এতক্ষণ কবি সম্পর্কে, কবির পরিচিতি সম্পর্কে জানলাম। আমরা এখন চলে যাব আমাদের আজকের যে মূল পাঠ। মূল পাঠটি কি যেন বলেছিলাম? সবার তো মনে আছে, মূল পাঠটি হলো নারী কবিতা। কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত কবিতা, অমর কবিতা, নারী কবিতা। যদিও আমাদের এখানে পাঠ্যসূচিভুক্ত করা হয়েছে নারী কবিতাটি, তা অনেকটাই সংক্ষেপিত আকারে, অর্থাৎ কবিতাটি অনেক বড়। এই কবিতাটি সংক্ষিপ্ত আকারে আমাদের পাঠ্য করা হয়েছে। আমরা যতটুকু পাঠ্য অংশ পেয়েছি ঠিক ততটুকু নিয়ে আজকে আলোচনা করব। তো বন্ধুরা, সবাই নিশ্চয়ই আমার সাথে যুক্ত হয়েছ। আমি নারী কবিতার কয়েকটি লাইন এখানে দেখতে পাচ্ছি, তোমরাও দেখতে পাচ্ছ। নারী, কাজী নজরুল ইসলাম। তোমাদের পাঠ্য বই নিশ্চয়ই সামনে আছে, তোমরা স্ক্রিনের সাথে সাথে পাঠ্য বইটা একটু দেখার চেষ্টা করবে। আমি কবিতাটি পাঠ করছি। কবিতাটি হলো, সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই। কত চমৎকার কথা! অর্থাৎ কবি শুরুতেই বলেছেন আমি সাম্যের গান গাই। কবি কিন্তু বৈষম্যের কবি নন, কবি কিন্তু ভেদাভেদের কবি নন। কবি হলেন সাম্যের কবি, সমতার কবি। মানুষে মানুষে, নারী পুরুষে তিনি ভেদাভেদ করতে চাননি এবং তিনি বিশ্বাসও করেন না। তাই বলেছেন আমার চক্ষে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। অর্থাৎ বিশ্বে ভালো যা কিছু এসেছে তার ক্ষেত্রে নারী এবং পুরুষ উভয়ের অবদান রয়েছে। কবির বক্তব্য অনুযায়ী যদি অর্ধেক অংশ পুরুষ করে, তাহলে বাকি অংশ নিশ্চয়ই নারীর অবদান এখানে রয়েছে, সেটা ভালোর ক্ষেত্রে, কল্যাণকরের বিষয়ের ক্ষেত্রে। এরপরে আমরা দেখতে পাচ্ছি, বিশ্বে যা কিছু এলো পাপ তাপ, বেদনা অশ্রুবাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। তাহলে অন্যদিকে কবি আবার এটাও বলেছেন যে যদি অকল্যাণকর কিছু আসে, বেদনা, পাপ তাপ, অর্থাৎ মানুষের কষ্টের জন্য যদি কোনো কিছু ঘটনা এখানে ঘটে থাকে, অর্থাৎ বিশ্বে অকল্যাণকর যদি কিছু ঘটে থাকে বা হয়ে থাকে, সেক্ষেত্রেও নারী এবং পুরুষ সমভাবে দায়ী। শুধু না পুরুষ না, শুধু নারী না। বন্ধুরা, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। এরপরে বলেছেন কবি, জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান। সুন্দর কথা। অর্থাৎ এই জগতে অনেক বড় বড় অভিযান সংগঠিত হয়েছে, বড় বড় যুদ্ধ সংগঠিত হয়েছে, এই জগতে বড় বড় ত্যাগের ঘটনা ঘটেছে, কিন্তু সব ক্ষেত্রেই দেখা গেছে যে বড় জয় এবং বড় অভিযান সবগুলোর পেছনে কাদের অবদান আছে? পুরুষের যেমন অবদান আছে, নারীদের অবদান কোনো অংশে কম নাই। নারীরা ত্যাগ করেছে, নারীরা তাদের স্বার্থ জলাঞ্জলি দিয়েছে। সেখানে মা আছেন, সেখানে ভগ্নী বোন আছেন, বধূ আছেন, অর্থাৎ নারী সম্প্রদায়ের একটা বড় অবদান সেখানে আছে। কবি এটা এভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। এরপরের অংশ আমরা দেখব, কোন রণে কত খুন দিল নর। আমরা জানি রণ শব্দের অর্থ যুদ্ধ,
রণসঙ্গীত আমরা শুনি কাজী নজরুল ইসলামের। তো ঠিক ওই কথাটাই কবি বলেছেন যে কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে। এখানে নর বলতে পুরুষ জাতিকে বোঝানো হয়েছে, অর্থাৎ পুরুষ সম্প্রদায় যুদ্ধ জয়ের যত রকমের বড় বড় অভিযান সংগঠন করেছেন, ইতিহাসের পাতায় সেই পুরুষের কথা বলা আছে, কিন্তু তাদের পেছনে যে নারী সম্প্রদায়ের অবদান আছে এইটা কিন্তু ইতিহাসের পাতায় খুব একটা দেখা যায় না। স্বর্ণাক্ষরে লেখা আছে কাদের নাম? পুরুষ সম্প্রদায়ের নাম। বন্ধুগণ, তাহলে কবি এটাই বলেছেন, কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে, কত নারী দিল সিথির সিঁদুর। একেবারেই চরম একটা ত্যাগের কথা বলা হয়েছে এখানে। সিথির সিঁদুর কখন দেওয়া হয়? যখন স্বামী বিয়োগ ঘটে, স্বামীর মৃত্যু হয় এবং স্ত্রী বৈধব্য গ্রহণ করে। এটা হিন্দু শাস্ত্র মতে এই কথাটি বলা হয়েছে, অর্থাৎ এটা একটা প্রতীকী হিসেবে বলা হয়েছে। কিন্তু মুসলিম সম্প্রদায় কি স্বামীকে হারাতে চায় কোনো নারী? স্বামী হলো নারীর পরম একটি সম্পদ, এই কথা বলেছে। কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে, কত নারী দিল সিথির সিঁদুর, লেখা নাই তার পাশে। অর্থাৎ নারীদের অবদানের কথা, নারীদের ত্যাগের কথা, নারীদের উৎসাহ উদ্দীপনা প্রদানের কথা, নারীদের স্বার্থ ত্যাগের কথা এখানে ইতিহাসের পাতায় লেখা নেই। লেখা থাকলেও একেবারেই তা নগণ্য, অতি নগণ্য। কবি তাই বলেছেন, কত মাতা দিল হৃদয় উপারি, কত বোন দিল সেবা। আমরা জানি 1971 সালের যুদ্ধের কথা যদি আমরা বলি, যদিও কবিতাটি অনেক আগে লেখা, কিন্তু আমরা যদি একটা দৃষ্টান্ত হিসেবে ধরতে চাই তাহলে কি হবে, যে অনেক নারী অর্থাৎ অনেক মা তার সন্তানকে যুদ্ধের জন্য, স্বাধীনতা সংগ্রামে সম্পৃক্ত করার জন্য একেবারেই মন থেকে দেশের জন্য উৎসর্গ করে দিয়েছেন। তাহলে এটি কি হৃদয় থেকে উৎসারিত একটি শক্তির বিনিময়ে সম্ভব না? এটা অবশ্যই। অর্থাৎ কত মাতা দিল হৃদয় উপারি, কত বোন দিল সেবা। আমরা জানি 1971 সালে আমাদের, আবার যদি মুক্তিযুদ্ধের কথা বলি, তাহলে 1971 সালে মুক্তিযোদ্ধাদেরকে রান্নাবাড়ি করে দেওয়া, তাদেরকে গোপন খোঁজ খবর নিয়ে এসে দেওয়া, অনেক নারী জীবনের রিস্ক নিয়ে এটা করেছেন, ঝুঁকি নিয়ে এটা করেছেন। সুতরাং সেই নারীদেরকে আমরা যদি বোন হিসেবে সম্বোধন করতে করি, তাহলে তাদের কি সেবার কথা ইতিহাসের পাতা খুব একটা লেখা দেখি? আমরা দেখি না। অর্থাৎ নারীদেরকে এক্ষেত্রে অনেকটাই বঞ্চিত করা হয়েছে। হয় বীরের স্মৃতিস্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা। অর্থাৎ কোন অঞ্চলে যুদ্ধক্ষেত্রে কতজন শাহাদত বরণ করেছেন আমরা ইতিহাসের পাতায় স্তম্ভের গায়ে এগুলো কিন্তু দেখতে পাই। কিন্তু মজার ঘটনা হলো যে সেখানে, এটা দুঃখজনক, আমি মজার ঘটনা বলে ভুল করলাম, এটা দুঃখজনক যে নারীদের কথা সেখানে খুব একটা চোখে পড়ে না, পড়লেও অতি নগণ্য। কবিতায় বলেছেন, বীরের স্মৃতিস্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা। বন্ধুরা, কোনো কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি। অর্থাৎ কবি এখানে তরবারি শব্দটা ব্যবহার করেছেন একটি যুদ্ধাস্ত্র হিসেবে। যদিও আধুনিক যুগে তরবারি একটা মানে কি বলবো, এটাকে একটা ঐতিহাসিক শব্দ মাত্র, তরবারি দিয়ে আর যুদ্ধ হয় না। কিন্তু অতীতের ইতিহাস যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো কোনো কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি। অর্থাৎ পুরুষ একা যুদ্ধে কি করতে পারেনি? জয়লাভ করতে পারেনি। তাহলে জয়লাভ করেছে কাদের মধ্য দিয়ে? সেখানেও নারীর অবদান আছে, সেখানেও নারীর প্রেরণা উৎসাহ আছে। তাই কবি বলেছেন, প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী। অর্থাৎ এখানেও নারী কি অবদান রেখেছে। কিন্তু আমরা কি স্বীকার করতে দেখি ইতিহাসের পাতাকে? আমরা কি স্বীকার করতে দেখি জাতীয় ঐতিহ্যে যে অংশ আছে সেখানে? দেখি না। অর্থাৎ কবির অনেকদিন আগের লেখাটা অনেক ক্ষেত্রে আজও আমরা দেখতে পাই যে হ্যাঁ, নারীকে বঞ্চিত করা হচ্ছে তাদের অধিকার থেকে। তো আমরা পরবর্তীতে এগিয়ে যাই বন্ধুরা। এরপরে আছে, এবার প্রথম যে অংশটা বলা হয়েছে ওখানে বলা হয়েছে নারীকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হয়েছে খুব মানে নরমভাবে। এবার কবি খুব শক্তভাবে বলেছেন। কি বলেছেন? সে যুগ হয়েছে বাসি। বাসি মানে কি? অতীত হয়ে গেছে, ওই যুগ পারি হয়ে গেছে, ওই সময় চলে গেছে। এখানে যুগ বলতে আমরা সময় বুঝবো। সে যুগ হয়েছে বাসি, যে যুগে পুরুষ দাস ছিল না কো, নারীরা ছিল দাসী। কি মারাত্মক কথা! অর্থাৎ আমরা যদি আজ থেকে 25-30 বছর আগের সময়ের কথা খেয়াল করি, আমরা দেখব যে নারীরা কেবল ঘর কন্যার কাজে বেশি ব্যস্ত থাকতো। নারীদেরকে
বাইরের কাজে আমরা খুব কম পেতাম। অর্থাৎ নারীরা কেবল দাসীর মতো, অর্থাৎ দাসীর মতো সংসারের ঘানিটা টেনে গেছেন। কিন্তু আজকে আমরা কি দেখি? সেই যুগ আর নাই। এখন নারীরা অফিস আদালতে কাজ করছেন, নারীরা বিভিন্ন কর্মস্থলে তাদের যোগ্যতা দিয়ে, তাদের দক্ষতা দিয়ে পুরুষের সমপর্যায়ে কাজ করছেন। আমরা যারা শিক্ষক আছি, শিক্ষকতা করছি, আমাদের সাথে অনেক নারী সহকর্মী আছেন আমাদের, আমরা দেখি কোনো অংশেই তারা আমাদের চেয়ে কম নয়। অর্থাৎ নারী এবং পুরুষ সমান তালে এগিয়ে যাচ্ছে। কবি ওটাই বলেছেন, সে যুগ হয়েছে বাসি, যে যুগে পুরুষ দাস ছিল না। অর্থাৎ নারীরাই কেবল দাসত্ব করেছে, পুরুষরা তাদেরকে ব্যবহার করেছে, তাদের ওপর অত্যাচার করেছে, তাদেরকে চাপিয়ে দিয়েছে কাজকর্ম। অর্থাৎ নারীদের সেখানে কোনো মর্যাদা ছিল না। কবি ওই সময়টাকে বাসি বলেছেন, অতীত হয়ে গেছে। এরপরে কবি বলেছেন, কেহ রহিবে না বন্দি কাহারও, দুঃখিত, বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি। তিনটা চমৎকার কথা কবি বলেছেন। বন্ধুরা খেয়াল করো, বেদনার যুগ অর্থাৎ কি? আমরা যদি এটা দুইভাবে ব্যাখ্যা করতে পারি। একটি হলো, যে কোনো সৃষ্টির ক্ষেত্রে কি আছে? বেদনা আছে। সৃষ্টি মানে সেখানে বেদনার একটা প্রকাশ আছে। তো আমরা এখন যা কিছু করছি, নারী পুরুষ সমভাবে সৃষ্টি করছি। আর বেদনার যুগ কেন? এখানে যদি কোনো অকল্যাণকর কিছু আসে, যদি মন্দ কিছু আসে, সেখানে নারী এবং পুরুষ সমভাবে আমরা ব্যথিত হই। আবার মানুষের যুগ কেন? এখানে নারী পুরুষকে পৃথক করে দেখার কোনো সুযোগ আজকে নেই। আজকে নারী এবং পুরুষ সমভাবে নিজের যোগ্যতা দিয়ে সমান তালে এগিয়ে যাচ্ছে। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছ। আমি মনে হয় তোমাদেরকে আমার বক্তব্যের মাধ্যমে বোঝাতে চেষ্টা পাচ্ছি এবং সফল হচ্ছি। তোমরা নারী কবিতার বিষয়বস্তু অনুধাবন করতে পারছ। বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি। সাম্যের যুগ কেন বলা হয়েছে? ওই একই কথা, সাম্যের যুগ বলা হয়েছে এই কারণে যে এখানে সমতার বহিঃপ্রকাশ আমরা দেখি। এখানে নারীকে নারী হিসেবে না দেখে, পুরুষকে পুরুষ হিসেবে না দেখে, আমরা উভয়কে মানুষ হিসেবে এখন দেখতে পাচ্ছি। অর্থাৎ সমাজ নারীকে নারী, পুরুষকে পুরুষ, এই বৈচিত্র্যে, এই বৈশিষ্ট্যে ভাগ না করে সমাজ এখন মানুষ হিসেবে তাদেরকে উভয়কে দেখছে। অর্থাৎ নারীর অবদান এবং পুরুষের অবদান সমানভাবে স্বীকৃত হচ্ছে। কেহ রহিবে না বন্দি কাহারও, উঠিছে ডঙ্কা বাজি। অর্থাৎ ডঙ্কা, ঢাক, জয় ঢাক বেজে উঠছে সারা বিশ্বব্যাপী। কেহ রহিবে না বন্দি কাহারও, অর্থাৎ নারী পুরুষের অধীনস্থ থাকবে না, পুরুষ নারীর অধীনস্থ থাকবে না। অর্থাৎ নারী পুরুষ সবাই কি করবে? পরস্পরে মিলে জাতির উন্নয়নে, জাতীয় উন্নয়নে, সভ্যতার উন্নয়নে কাজ করবে। বন্ধুরা, তোমরা কি বুঝতে পারছো বিষয়টা? আমার মনে হয় তোমাদের পরবর্তী অংশে আমরা চলে যেতে পারি। দুঃখিত। সে যুগ হয়েছে বাসি, যে যুগে পুরুষ দাস ছিল না, নারীরা ছিল দাসী। বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি। আজকে সমতার যুগ। কেহ রহিবে না বন্দি কাহার, উঠিছে ডঙ্কা বাজে। অর্থাৎ সারা বিশ্বব্যাপী এক ধরনের আলোড়ন, এক ধরনের আওয়াজ, এক ধরনের প্রথা চালু হয়ে গেছে যে না, নারীকে বন্দি করে রাখলে কোনো জাতির উন্নয়ন সম্ভব নয়। নর যদি রাখে নারীরে বন্দি, তো কবি বলছেন, তারপরেও বলছেন যদি, এখানে যদি দিয়ে বোঝানো হচ্ছে সম্ভাবনা যদি ঘটে কখনো। নর যদি রাখে নারীরে বন্দি, তবে এর পর যুগে। এখানে যুগ বলতে আমরা বুঝি 12 বছরে এক যুগ, কিন্তু কবি এখানে বোঝাতে চেয়েছেন যে এর পরবর্তী সময়ে যখন আজকের মানুষ পরবর্তীতে সে নেতৃত্বের জায়গায় অবস্থান করবে, তাহলে শুধু পুরুষ সমাজ ওই জাতিকে টেনে নিয়ে যেতে পারবে না উন্নতির শিখরে। তাই বলেছেন, নর যদি রাখে নারীরে বন্দি, তবে এর পর যুগে আপনারই রচা। চমৎকার একটি কথা। আপনারই রচা, রচা কি? তৈরি করা, সৃষ্টি করা। নিজের, আপনারই বলতে নিজের, পুরুষ যদি নিজের এই বন্দিশালাটা যেটা তৈরি করবে নারীকে বন্দি করে রাখার জন্য, সেখানে বলছে আপনারই রচা ওই কারাগারে। অর্থাৎ নারীদের সেই বন্দিশালায়, নারীদেরকে পেছন থেকে টেনে ধরার যে একটা বিষয়, এইটা কবি বলেছেন যে এইটা যদি পুরুষ সমাজ কখনো করে, তাহলে নারীর এই বন্দি দশার কারণে কি হবে? পুরুষই কি করবে? ওই কারাগারে ভুগবে, মরে ভুগবে। অর্থাৎ বলছে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে। তাহলে আমরা বুঝতে পারছি
যে যদি কাউকে আমি বঞ্চিত করতে চাই, কাউকে আমি উপেক্ষা করতে চাই, তাহলে তাহলে কি হবে, আমাকেও ওই রকমই বঞ্চনার শিকার হতে হবে। অর্থাৎ নারীকে যদি আমি বন্দী করে রাখতে চাই, নারীর অধিকার থেকে যদি আমি তার যথার্থ প্রাপ্য যথার্থ মর্যাদা থেকে বঞ্চিত করতে চাই, তার যা অধিকার আছে সেটা থেকে বঞ্চিত করতে চাই, তাহলে একসময় পুরুষ জাতিকেই এর দায়টা এর ভোগটা ভুগতে হবে। অর্থাৎ পুরুষ তার নিজের গড়া কারাগারে মরে ভুগবে। কারণ কি, যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে ফিরা দেবে তোমাকে। অর্থাৎ যদি আমি কারো উপর অত্যাচার করি, তাহলে সেই অত্যাচার একসময় আমারও কি করতে হবে, সহ্য করতে হবে। বন্ধুরা, আমরা অনেক সময় জানি, যদি আমি কারো ক্ষতি করতে চাই, কারোর জন্য ক্ষতি করার জন্য গর্ত তৈরি করে রাখি, তাহলে একসময় আমি সেই গর্তেই পড়ে যাব, তাই নয় কি? সুতরাং আমি আশা করি আজকের এই কবিতার বিষয়বস্তুটি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ। যদি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, তোমরা কমেন্টসে লেখো। বন্ধুরা, আমি চেষ্টা করছি আমার হাতের সেলফোন থেকে তোমরা যা লিখবে আমি হয়তো সেটি দেখতে পাবো। বন্ধুরা, তোমরা কি লিখছো? আমি দেখতে পাচ্ছি এখন পর্যন্ত তোমাদের এইখানে 117টি কমেন্টস এসেছে। আমি একটু কমেন্টস গুলো দেখে নিই। একজন লিখেছে, ক্লাস 9-এর ক্লাসগুলো আমি অনেক দিন থেকেই দেখিনি। আচ্ছা, যাই হোক, একটা 9-এর ক্লাস নয়, এটা হলো 8ম শ্রেণীর। এখানে বিষয়টি আমি দেখতে পাচ্ছি তোমরা বিষয়বস্তু সম্পর্কে খুব একটা লেখনি। একজন লিখেছে, স্যার আপনার পড়ানো খুব ভালো লাগছে, ধন্যবাদ। আসলে আমি পড়ানো ভালো লাগা মন্দ লাগা বিষয়টি না, বিষয়টি হলো যে যদি তোমাদের কোনো কোশ্চেন থেকে থাকে, প্রশ্ন থেকে থাকে, তাহলে আমার বিশ্বাস যে তোমরা সেই কোশ্চেনটি করবে। বেদনার যুগ আর মানুষের যুগটা আবার বলবেন। থ্যাংক ইউ। তামান্না রত্না বলেছে, বেদনার যুগ মানুষের যুগ সাম্যের যুগে, এই লাইনটি সম্পর্কে আবার জানতে চেয়েছে। সুন্দর একটি অংশ। অর্থাৎ আমি আবারও বলছি যে এখানে আমরা দুই ভাবে ব্যাখ্যা করতে পারি। প্রথম ব্যাখ্যাটি হলো যে আমরা কোনো কিছু যখন সৃষ্টি করি, যে কোনো নতুন কিছু সৃষ্টি করতে চাইলে সেখানে কি আছে, বেদনা আছে, এবং সেই বেদনার যুগ আজকে। আরেকটি বিষয় হলো যে আমরা যখন এই আধুনিক যুগে এসে খেয়াল করছি যে নারী এবং পুরুষ কিন্তু সমান তালে, যদি কোনো এই যে ধরো আমফান এসেছিল, এই যে করোনা মহামারী ভাইরাস আমাদের এখন আক্রমণ করেছে, এখন এই সময়ে শুধু কি পুরুষ ডাক্তাররাই চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসা দিয়ে যাচ্ছেন? নিশ্চয়ই না। সেখানে নারী স্বাস্থ্যকর্মী, নারী চিকিৎসক যারা আছেন, তারা কি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে না? অর্থাৎ বেদনার যুগ বলতে দুইটা অর্থে আমরা এখানে ব্যাখ্যা করতে পারি। একটি হলো যে যা কিছু সৃষ্টি সেখানে একটা বেদনা থাকে, আরেকটি হলো সেখানে মানুষ সমান তালে সমভাবে কষ্ট অনুভব করে, যেটা এখন হচ্ছে নারী পুরুষের। আরেকটি বিষয় বলা হয়েছে মানুষের যুগ। তামান্না রত্না বলেছে মানুষের যুগ। মানুষের যুগ কোনটি? অর্থাৎ এই যুগটাকে মানুষের যুগ বলা হয়েছে। আমি আগে ব্যাখ্যায় বলেছি যেখানে কেউ আর নারীকে নারী হিসেবে ভাবে না, দুঃখিত, কেউ আর পুরুষকে পুরুষ হিসেবে ভাবে না, নারী এবং পুরুষ উভয়কে মানুষ হিসেবে ভাবা হয়। এই যে ভাবনার জায়গা হয়ে গেছে এখন। আগে রাস্তা দিয়ে কোনো মানুষ, কোনো নারী সাইকেল চালনা করে যেত, তখন ওই মাঠের ধান কাটা কৃষকও আসলে রাস্তা দেখিয়ে যায়। বন্ধুরা, এখন কি আর ওই কোন নারী সাইকেলে গেল আর কোন নারী মোটর বাইক চালিয়ে গেল, এইটা নিয়ে কিন্তু আর কেউ ভাবে না। সঙ্গত কারণে তামান্না রত্না, তোমার প্রশ্নের উত্তর নিশ্চয়ই পেয়েছ। তো বন্ধুরা, আমরা এবার চলে যাব আমাদের পরবর্তী অংশে। এই যে একটা কবিতা আমরা পাঠ বা কবিতার বিষয়বস্তু আলোচনা করলাম, এখানে তোমাদের কি নতুন কোনো শব্দ জানার ইচ্ছা নেই? অর্থাৎ আমাদের অনুশীলনীতে যে শব্দার্থ বা টিকা দেওয়া আছে, এর বাইরেও কিন্তু অনেক শব্দ আমাদের কাছে কঠিন মনে হতে পারে। তো আমি চাইবো তোমরা আমার সাথে সাথে চেষ্টা করবে। আমি কয়েকটি শব্দ এখান থেকে বাছাই করেছি।
তোমরা বন্ধুরা একটু দেখো কবিতার শব্দগুলো তোমাদের কাছে অপরিচিত কিনা, অথবা হয়তো কারো কাছে খুব পরিচিত। তো আমরা একটু দেখি। ধন্যবাদ। তো এবার শব্দার্থ নিয়ে আলোচনা করি। এরপরে আর কোনো কোশ্চেন নাই। একজন লিখেছে নাসরিন জামান, এটা কোন ক্লাস? এটা অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র কবিতার ক্লাস, কবিতার নাম নারী। তো আমরা সেই নারী কবিতার যে শব্দগুলো আমরা নতুন ইয়েতে নাই, তোমার পাঠটিকা শব্দার্থ এবং টিকা অংশে নেই, সেই অংশগুলো থেকে আমরা কবিতা থেকে সেই শব্দগুলো আমরা বাছাই করার চেষ্টা করেছি। দেখি তোমরা কি বলতে পারো মহান শব্দের অর্থটা কি হতে পারে? আমরা একটু দেখে নিই স্ক্রিনে। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, মহান শব্দটির অর্থ হলো মহৎ যিনি, যার আত্মাটা অনেক বড়, মনটা অনেক বড়, তার প্রকৃতির যিনি, তিনি মহান। এরপরের শব্দটি আমরা দেখব নর। নর শব্দটির অর্থ এক অর্থে কিন্তু মানব, মানুষ, কিন্তু কবিতায় নর বলতে বোঝানো হয়েছে পুরুষ মানুষকে। তাহলে দেখি, নর মানে হলো পুরুষ। আরেকটি শব্দ আছে অশ্রু। অশ্রু শব্দটির আমরা অর্থ অনেকেই জানি, আর শব্দটির অর্থ সেটি হলো চোখের জল। আরেকটি শব্দ আমরা দেখতে পাচ্ছি অভিযান। কবিতায় ব্যবহৃত হয়েছে অভিযান। অর্থ কি একটু দেখে নিই। অভিযান শব্দের প্রচেষ্টা, অর্থাৎ সদল বলে ঝুঁকিপূর্ণ কোনো কাজে যাওয়া। যেমন আমরা দেখেছি আমাদের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব, তারা একসময় এদেশের জঙ্গিদেরকে খুব জীবনের ঝুঁকি নিয়ে দমন করার চেষ্টা করেছিল। নানাভাবে তারা কেউ কেউ আহত হয়েছেন, অনেকেই শাহাদত বরণ করেছেন। তো এরকম কোনো কার্যক্রমকে আমরা বলি অভিযান, দুঃসাহসিক কর্ম প্রচেষ্টা। আবার হিমালয় পর্বতে আরোহণ করেন অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে, এটাও অভিযান। তো বন্ধুরা আমরা পরবর্তী শব্দগুলো দেখি। পরবর্তী শব্দ হলো ভগ্নী। তাহলে ভগ্নী শব্দের অর্থ আমরা কি বলবো? ভগ্নী শব্দের অর্থ হলো, তোমরা তো জানো নিশ্চয়ই ভগ্নী শব্দের অর্থ বোন। তো দেখি, ভগ্নী শব্দের অর্থ হলো বোন। এর পরবর্তীতে আরেকটি শব্দ পাবো, সেই শব্দটি হলো প্রেরণা। কবিতায় আছে না, প্রেরণা দিয়াছে শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী। হ্যাঁ, তাহলে প্রেরণা শব্দটির অর্থ হলো উৎসাহ, অর্থাৎ কাউকে কোনো কাজ করার জন্য উৎসাহিত করা হয়। আমি আগে বলেছি কবিতার ব্যাখ্যা করার সময় যে 1971 সালে অনেকেই যুদ্ধে যাওয়ার জন্য অনেকেই প্রেরণা দিয়েছেন। বড়রা হাতি আজ দেশ, এরকম প্রেরণা। এরপরে আরেকটি শব্দ পাবো বাঁশি। তাহলে বাঁশি শব্দ, বাঁশি আমরা বাঁশি অনেক সময় বাঁশি ভাত, বাঁশি অমুক তমুক খাবার ইত্যাদি বলি, কিন্তু এই কবিতাতে বাঁশি শব্দটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে? ব্যবহার করা হয়েছে অতীত অর্থে। বন্ধুরা এরপরের শব্দটি হলো বন্দি। আমরা কবিতায় পেয়েছি বন্দি শব্দটি, নর যদি রাখে নারীরে বন্দি। তাহলে বন্দি মানে কি? অবরুদ্ধ। আমরা পেলাম বেশ কয়েকটি শব্দ পেলাম। এভাবে আমরা যদি কবিতার আরো কোনো শব্দ পেয়ে থাকি তাহলে তোমরা কিন্তু আমাকে কমেন্টস করতে ভুলবে না। তো যাই হোক, যদি প্রত্যাশা থাকে তাহলে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, তাহলে আমি চেষ্টা করব তোমাদেরকে উত্তর দেওয়ার জন্য। বন্ধুরা এরপরে আমার শিখন ফলে যে 4টি অংশ ছিল তোমাদের বোধহয় মনে আছে, আবার একটু রিক্যাপ করার চেষ্টা করো দেখি। 1 নম্বরে ছিল কবি পরিচিতি বলতে পারবে। 2 নম্বরে কি ছিল? নতুন শব্দের অর্থ বলতে পারবে অথবা ব্যাখ্যা করতে পারবে। আরেকটা ছিল হলো কবিতার বিষয়বস্তু অনুধাবন করতে পারবে, বুঝতে পারবে। এরপরে বন্ধুরা আরেকটি চমৎকার জায়গা ছিল, সেটা বলতো কি? দেখি কে বলতে পারে আগে। আমি দেখতে পাচ্ছি মেসেজ লিখেছে জিয়া হায়দার, স্যার আমি তুবা, স্যার আমি বেদনার যুগ, আর তা আবার একটু বুঝান। আচ্ছা, বেদনার যুগ এই অংশটুকু, ওকে ফাইন, আমি পাস করে এসে, যেহেতু মেসেজে লিখেছে অনেকে, আমি যদিও কথাটা বলেছি তুবা,
তারপরে আরেকজন বলেছে কত মাতা দিল সিথির সিঁদুর, অর্থাৎ ডট ডট দিয়ে বুঝিয়েছে লিখিয়া রেখেছে কেবা। এই দুটো বাক্য বোঝান স্যার। ওকে, আমি যদি কবিতাটিকে আবারও একটু পেছনের দিকে যাই, মাত্রা মাতা দিল হৃদয় উপারি বোঝান। ওরে বাবা, এতগুলো, অনেকগুলো। তাহলে আমি আবার একটু পেছনের দিকে যেতে চাই। পেছনটা হলো এরকম, এই জায়গাটা আমার মনে হয়। আমি আবার একটু ব্যাক করে এসেছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা অনেক দূর চলে গিয়েছিলে আবার একটু পেছন দিকে চলে আসো, হয়তোবা তোমাদের অনেকেরই আর বিষয়টা আরেকবার ঝালাই হয়ে যাবে। এবার দেখা যাক, বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি। অর্থাৎ এই যুগ বেদনার যুগ। অর্থাৎ কার বেদনা? সৃষ্টির বেদনা। কার বেদনা? নারী পুরুষের বেদনা। অর্থাৎ আমরা যখন কোনো অকল্যাণকর বিষয়ের মধ্যে পতিত হয়ে যাই, তখন শুধুমাত্র পুরুষ সেটি ভোগ করে না, নারীও ভোগ করে সেই কষ্টটুকু। আবার আমরা যখন অবদানের স্বীকৃতি পেতে চাই, তখন সেখানে শুধুমাত্র পুরুষকে স্বীকৃতি দেওয়া হয় না, এখন নারীকেও স্বীকৃতি দেওয়া হয়। তাহলে মানসিক যুগ। আর উভয় ক্ষেত্রে আমরা বলবো এটি একটি সাম্যের যুগ, সমতার যুগ। প্রিয় বন্ধুরা, এরপরে আরেকজন প্রশ্ন করেছিলেন, কত মাতা দিল সিথির সিঁদুর লিখিয়া রেখেছে কেবা। এটা সম্ভবত আগের অংশে আছে, আমরা এই অংশে যাই। কত নারী দিল সিথির সিঁদুর লেখা নাই তার পাশে। ওকে, লিখিয়া রেখেছে কেবা। কত মাতা দিল হৃদয় উপারি, কত বোন দিল বীরের স্মৃতিস্তম্ভের গায়ে লিখিয়ে রেখেছে কেবা। বন্ধুরা, এই কথাগুলো আমি দুই তিনবার করে বলে ফেলেছি, আবারও বলার চেষ্টা করছি। অর্থাৎ যখন নারীরা দাস দাসীর মতো আমাদের সমাজে বসবাস করত, পরিবারে বসবাস করত, তখন কিন্তু পুরুষ সমাজ বড় বড় অভিযান জয় করতে সক্ষম হয়েছে। আর সেই সময়ে পুরুষদেরকে প্রেরণা দিয়েছিল নারীরা, যেমন তেমনি অনেক ত্যাগও স্বীকার করেছিল নারীরা। অনেক বধূকে দেখা গেছে যে বাসর ঘর থেকে তার স্বামীকে যুদ্ধে যাওয়ার জন্য অনুপ্রাণিত করেছেন। তার মানে কি, পরবর্তীতে শুনতে পেরেছেন যে তার স্বামীটা শহীদ হয়েছেন। তাহলে ওই নারী কি বৈধব্য গ্রহণ করলেন না? এখানে সিথির সিঁদুর দিল বলতে বৈধব্য গ্রহণ করলো, অর্থাৎ অনেক বড় একটা ত্যাগ নারী স্বীকার করলো। মাতা দিল হৃদয় উপারি। অর্থাৎ আমরা যখন, খেয়াল করো, কখনো যদি এমন হয় যে আমার সন্তানের কালকে ফাঁসি হয়ে যাবে, মা যদি এই শব্দটি জানার পরেও, সংবাদটি জানার পরেও তাকে বিদায় দিয়ে দেয়, বা আমার সন্তানটি কালকে নাও ফিরে আসতে পারে, যুদ্ধে যাচ্ছে, তাহলে সে কি তার হৃদয়কে ছিঁড়ে দিল না? সন্তানকে, মায়ের কাছে পৃথিবীর সবচেয়ে বড় ধন হলো তার সন্তান, পিতামাতার কাছে। তো সুতরাং বেশি। তো বন্ধুরা, মা কত মাতা দিল সিথির সিঁদুর, কত নারী দিল সিথির সিঁদুর, আর এখানে কত মাতা দিল হৃদয় উপারি, কত বোন দিল সেবা, বীরের স্মৃতিস্তম্ভের গায়ে লিখিয়ে রেখেছে কেবা। কিন্তু আমরা ইতিহাস ঘাটলে কি নারীদের অবদানের এমন কথা খুব বেশি পরিমাণে পাই যা পুরুষদের কথা লেখা আছে? বীরের স্মৃতিস্তম্ভের গায়ে অনেক জায়গা আমরা দেখি স্মৃতিস্তম্ভ আছে, বীরের স্তম্ভ আছে, সেখানে কিন্তু নারীদের নাম নাই বললেই চলে, তাই না বন্ধুরা? সেই কথাটা বলেছে এখানে। তো আমি আর এখানে থাকতে চাই না, আমি চলে যেতে চাই আমার পরবর্তী কার্যক্রমে। শব্দার্থ সম্পর্কে আমরা জেনেছি, এরপরে আমরা চলে যেতে চাই আমাদের আজকের চতুর্থ যে শিখন ফলটি ছিল বন্ধুরা, সেটি কি ছিল জানো? সেটি ছিল সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে পারবে। তাহলে সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে গেলে আমাদেরকে বিষয়বস্তু নিশ্চিত শতভাগ বুঝতে হবে। তা তোমরা কি আজকের এই বিষয়টি বুঝতে পেরেছো? যে শব্দগুলো আমি এতক্ষণ দেখেছিলাম, শব্দগুলো দেখিয়েছিলাম, আমরা অর্থ করেছি, এগুলো আমি এখন চলে যাচ্ছি এখান থেকে। এরপরে আমাদের একটা সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে লিখে রাখতে হবে উত্তরটা। আমি আগামী কোনো একটা ক্লাসে এই প্রশ্ন নিয়ে আলোচনা প্রথমে করব, তারপরে অন্য কোনো গদ্য বা কবিতায় চলে যাব, যদি তোমাদের সাথে আবারও আমি যুক্ত হই। তো বন্ধুরা, আমরা আজকে তোমাদেরকে একটা বাড়ির কাজ দেব, আর তার আগে সৃজনশীল প্রশ্নের উত্তরটা কেমন করে লিখতে হয় একেবারে খুব ছোট করে আমি বলতে চাই। সেটি হলো, সৃজনশীল প্রশ্নে তোমরা জানো 4টা অংশ থাকে, ক, খ, গ, ঘ। এই ক নম্বর প্রশ্নের উত্তরটি হয় জ্ঞানমূলক, অর্থাৎ সেটি আমার স্মৃতিতে কতটুকু আমি ধারণ করতে পেরেছি, আমি কতটুকু ওই শব্দটুকু প্রশ্নটুকু বুঝতে পেরেছি, এইটা হলো জ্ঞানের প্রশ্ন, তাই না বন্ধুরা? তো
তো জ্ঞানের প্রশ্নের উত্তর সাধারণত এক বাক্যে বা এক শব্দে লেখা লাগে, তবে আমরা চেষ্টা করব এক শব্দে না লিখে এক বাক্যে লেখার, কারণ প্রশ্নের একটা সৌন্দর্য আছে, তাই না? উত্তরের একটা সৌন্দর্য আছে না, এরকম। আর প্রশ্নটি যখন তোমরা উত্তর করতে যাবে তখন কিন্তু প্রশ্নের বাক্যটাকেই উত্তরের বাক্য হিসেবে নিয়ে নেবে, আর যেখানে প্রশ্ন বোধক শব্দটি আছে ওই শব্দটি উঠিয়ে দিয়ে ওই জায়গাতে উত্তরের শব্দটি লিখে রাখবে। বন্ধুদেরকে বুঝতে পারলে? আমি আবার রিপিট করছি যে যখন আমি কোনো সৃজনশীল প্রশ্নের ক নম্বর প্রশ্ন পাবো তখন আমাকে নিশ্চয়ই প্রশ্ন সূচক কোনো বাক্য দিয়ে প্রশ্ন করা হবে, তাই করা হবে না? আর এই প্রশ্ন সূচক বাক্যের মধ্যে এক বা একাধিক শব্দ থাকতে পারে প্রশ্নবোধক, সাধারণত একটা শব্দ থাকে প্রশ্ন সূচক শব্দ। এই প্রশ্ন সূচক শব্দটিকে আমি ওখান থেকে ডিলিট করে দেবো, দিয়ে ওই জায়গাতে আমি আমার উত্তরটি লিখে রাখবো। এটা হলো জ্ঞানমূলক প্রশ্নের উত্তর লেখার কৌশল। এরপরে আরেকটি বিষয় আছে, সেটি হলো অনুধাবনমূলক প্রশ্ন উত্তর লেখার কৌশল। অনুধাবনমূলক প্রশ্ন উত্তর কি? যে আমি কোনো একটি বিষয় বুঝেছি এবং বুঝে আমি সেটি বোঝাতে চেষ্টা করছি, লিখি, তাহলে এটাকে বলা হয় অনুধাবনমূলক প্রশ্নের উত্তর দান। তাহলে ধরো কোনো একটি লাইন এখানে আছে, আমরা যেমন অনেকগুলো লাইনের ব্যাখ্যা করলাম, এখন এরকম কোনো একটি লাইন তুলে দিয়ে যদি তোমাকে প্রশ্ন করা হয়, সাম্যের যুগ মানুষের যুগ বলতে কবি কি বুঝিয়েছেন, বিজয় লক্ষ্মী নারী বলতে কবি কি বুঝিয়েছেন, তারপরে পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দিবে তোমাকে, কবি এই কথাটি কেন বলেছে, এরকম যদি কোনো প্রশ্ন দেওয়া হয় তাহলে বন্ধুরা ওই লাইনের ব্যাখ্যাটাই কি উত্তর নয়? হ্যাঁ। এখন ব্যাখ্যাটা যখন উত্তর আমি দিতে চাচ্ছি তখন কিন্তু আমাকে একটা জায়গায় খেয়াল করতে হবে, সেটি হলো যে খ নম্বর প্রশ্নে দুইটা অংশ আছে, একটা নলেজ, একটা অনুধাবন, অর্থাৎ জ্ঞান। জ্ঞানের অংশটাকে ভিত্তি করে আমি কি করব, সামনের দিকে এগিয়ে যাব, অর্থাৎ অনুধাবনের দিকে এগিয়ে যাব। আমি আগামী দিনে আরো এই বিষয়ে কথা বলবো। আর গ নম্বর প্রশ্নটি হলো প্রয়োগ লেভেলের প্রশ্ন। প্রয়োগ লেভেলের প্রশ্নে অর্থাৎ এটা জানা একটা বিষয়কে অজানা একটা বিষয়ের সাথে সম্পর্কিত করে উত্তর দিতে হয়, তো এটাকে আমরা বলছি প্রয়োগ লেভেলের প্রশ্ন, প্রয়োগ স্তরের প্রশ্ন। প্রয়োগ স্তরের প্রশ্নে তিনটা বিষয় আছে, একটা হলো জ্ঞান, একটা অনুধাবন, একটা প্রয়োগ। তাহলে জ্ঞান কি? আমি যাকে ভিত্তি করে প্রয়োগের উত্তরটি করব। আর অনুধাবন কি? আমি আমার উদ্দীপকের সাথে টেক্সটকে আমি কতটুকু রিলেট করছি, কোনটার ভিত্তিতে রিলেট করছি সেটা যদি আমি বুঝিয়ে দিতে পারি তাহলে সেটা আমার অনুধাবন। আর যদি আমি সম্পর্ক সুন্দরভাবে করতে পারি তাহলে সেটিকে বলা হচ্ছে প্রয়োগ। বন্ধুরা তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। এরপরে আরেকটি আছে, সেটি হলো উচ্চতর চিন্তন দক্ষতা স্তরের প্রশ্ন, যেটা আমরা 4 নম্বর অর্থাৎ ঘতে পাই। তাহলে ঘয়ের প্রশ্নের ক্ষেত্রে খেয়াল করব, যেখানে যৌক্তিক বক্তব্য দিয়ে আমাকে কিন্তু প্রশ্নের উত্তরটি সমাধান করতে হবে, সম্পূর্ণ করতে হবে। তো আমরা আর কথা বাড়াই না বন্ধুরা, আমাদের সময় একেবারেই শেষের দিকে। তো আমরা চলে যাব আজকে আমাদের একটি বাড়ির কাজ, তোমরা ঝটপট লিখে নেবে। আর যারা লিখতে পারবে না তারা এই কিশোর বাতায়ন পাতায় পরবর্তীতে যেটা আপলোড করা থাকবে বা লোড হচ্ছে, যেটা রেকর্ড হচ্ছে, এটা তোমরা দেখে প্রশ্নের উত্তরটি করে রাখবে। আমি আগামী দিনে যখন আরেকটি ক্লাসে আসবো তখন এইটা নিয়ে আগে শুরু করব কথা, তারপরে চলে যাব আমার পরবর্তী আলোচনায়। এবার বাড়ির কাজ আমরা দেখি। একটি প্রশ্ন আছে আমাদের ছোটবেলার, সবার মনে আছে, যারা আমরা একদম ছোট তোমরা আছো তারা কিন্তু মিনা কার্টুন দেখছো, তাই দেখছো না? দেখো, অনেক একটু বড় হয়ে গেছো তাই দেখো না, তাই দেখো একটু। আমি এখানে একটি উদ্দীপক সেট করার চেষ্টা করেছি, মিনার বাবা ও দাদির কথোপকথন। অর্থাৎ মিনার বাবার সাথে মিনার দাদি কথা হচ্ছে। কি দাদি বলছে, মিনা মাইয়া মানুষ, অরে অত লেখাপড়া করানোর দরকার নেই, খালি খালি টাকা নষ্ট, রাজু পড়ালেখা করলেই মিনা তো পরের বাড়ি যাইব। তার মানে কি দাদির চিন্তা চেতনাটা খেয়াল করো, যে মিনা হচ্ছে মেয়ে মানুষ, নারী জাত, ওকে আর বেশি লেখাপড়া করানোর দরকার নেই, জাস্ট বিয়ে দিয়ে দিলেই ফুরে গেল। বন্ধুরা খেয়াল করো মানসিকতাটা কোন দিকে যাচ্ছে কিন্তু। আচ্ছা, এরপরে বাবা বলছে, না মা, এখন পোলা মাইয়া সকলেই লেখাপড়া করাইতে হইব, সমান সুযোগ পাইলে পোলার মতো মাইয়াও পরিবারের দায়িত্ব লইবার পারে। আমরা মনে হয় এরকম ডায়লগই শুনি বন্ধুরা, তাই না? হ্যাঁ, আমি চেষ্টা করেছি, যদিও আমার মানে সেই হুবহু হয়তো হয় নাই, কিন্তু আমি ভাবটা আনার চেষ্টা করেছি যে হ্যাঁ, এরকম একটি বিষয় আমরা মিনা কার্টুনে দেখে থাকি। তো এরপরে আমরা যদি প্রশ্ন খেয়াল করো, এখানে ক নম্বর প্রশ্ন আমি সেট করেছি, এখানে কবির ভাষায় কোন যুগ বাসী হয়েছে। বন্ধুরা
তোমরা কি উত্তর দিতে পারবে? কবির ভাষায় কোন যুগ বাসী হয়েছে? চেষ্টা করবে। হ্যাঁ, এরপরে খ নম্বর প্রশ্নটি হলো, কবি নারীকে বিজয় লক্ষ্মী বলেছেন কেন? বুঝিয়ে লেখো বলেছে, কিন্তু আমি কিন্তু তোমাদেরকে বুঝাইতে দিতে বলেছি আমাকে, অথবা পরীক্ষক যিনি থাকবেন তাকে। তাহলে কবি নারীকে বিজয় লক্ষ্মী বলেছেন কেন, বুঝিয়ে লিখো। এখানে দুটো অংশ থাকবে, জ্ঞান এবং অনুধাবন। এর পরের প্রশ্নটি দিয়েছি, উদ্দীপকে মিনার বাবার কথায়, মিনার বাবা একটা কথা বলেছেন না, আমরা একটু বাবার কথায় যাই। না মা, পলা মাইয়া সব করলে লেখাপড়া করাইতে হইব, সমান সুযোগ পাইলে পলার মতো মাইয়া ও পরিবারের দায়িত্ব লইবার পারে। বন্ধুরা তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই বাবা কোন দিকে যাচ্ছেন। তো উদ্দীপকের মিনার বাবার কথায় নারী কবিতার যে দিক ফুটে উঠেছে, কোন দিক ফুটে উঠেছে তোমরা এটা ধরে নেবে, ধরে নিয়ে তার উত্তরটি। এরপরে আমরা যাই ঘ নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন আমাদের উদ্দীপকের মিনার দাদির মতো, খেয়াল করো, মিনার দাদি কেমন মানুষ, সেই রকম মানুষেরা তাদের, সেই সকল মানুষদের চেতনা ফেরাতেই কবি নারী কবিতাটি লিখেছেন। যদি মনে করে হ্যাঁ ওই ধরনের মানুষদের চেতনা ফেরাতে কবি লিখেছেন, তাহলে তোমার যুক্তি তুমি দেবে। আর যদি মনে করে যে না, কবিতার জন্য কবিতা লিখেছেন, কবি কেন কবিতা লিখেছেন, মিনার দাদির মতো মানুষ নাকি আর কেউ, এটা আমাদের ভাবনার বিষয় না। কবির ভাবনাটা ছিল হয়তো অন্যরকম, তুমি যুক্তি দিয়ে সেটা বুঝাইতে পারো। অর্থাৎ চতুর্থ প্রশ্নটি হলো যুক্তি দিয়ে বোঝানোর প্রশ্ন, তোমার উচ্চতর চিন্তন দক্ষতা স্তরের প্রশ্ন। বন্ধুরা বুঝতে পারছো নিশ্চয়ই। তাহলে এতক্ষণ আমরা এই 4টি প্রশ্ন দেখলাম, আর তোমাদের প্রশ্নটি নিশ্চয়ই খাতায় উঠিয়ে নিয়েছো, ঝটপট উঠিয়ে নিয়েছো, আমার এটা বিশ্বাস। তো বন্ধুরা এতক্ষণ আমরা নারী কবিতা সম্পর্কে আলোচনা করলাম। নারী কবিতায় নতুন নতুন কিছু শব্দের অর্থ আমরা যেটা পাঠ্য বইয়ে দেয়া নেই সেটা নিয়ে কথা বললাম, এবং এই কবিতার যিনি মহান কবি তার সম্পর্কে আমরা জানলাম। তো আমাদের আজকের এই ক্লাসটি, আমি জানি না তোমাদের কেমন বলেছো, সুন্দর ক্লাস, অনেকে বলেছো কোন ক্লাস, তার মানে হয়তোবা অনেকের কাছে এটা বোধগম্য হয়নি। তো যা হোক, আমরা এতক্ষণ ক্লাসে ছিলাম। তো আমাকে এই যে 40 থেকে 45 মিনিট সময় তোমরা আমাকে দিয়েছো, এর জন্য তোমাদের কাছে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি তোমাদেরকে। আর যারা সম্মানিত অভিভাবক তোমাদের সাথে যুক্ত ছিলেন, বাবা মা যারা ছিলেন, তাদেরকে আমি অভিবাদন জানাচ্ছি কিশোর বাতায়নের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে। তো বন্ধুরা সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে, এবং মহামারীর আক্রমণ থেকে, মহামারী থেকে দূরে থাকবে, করোনা থেকে দূরে থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। সবাইকে ধন্যবাদ।